ব্রিটিশরা বলতো ভারতীয়রা কেবল কেরানিগিরি করার যোগ্য, আর সেই ব্রিটিশদের দম্ভ চূর্ণ করতে এক বাঙালি বিজ্ঞানী হাতে তুলে নিয়েছিলেন অ্যাসিডের বোতল আর টেস্ট টিউব। তিনি শিখিয়েছিলেন ব্যবসা করতে হলে কেবল মূলধন নয়, প্রয়োজন ইস্পাত কঠিন সংকল্প। সত্যেন্দ্রনাথ বসু বা মেঘনাদ সাহার মতো বিজ্ঞানীদের গুরু, সেই ঋষিকল্প মানুষটি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কী ছিল তার সেই লড়াইয়ের গল্প? কেন আজও তিনি ভারতীয় আত্মনির্ভরতার শ্রেষ্ঠ উদাহরণ? চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই ইতিহাসের পাতায়। নমস্কার, আমি সুমি। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ইতিহাস লোক উইথ সুমিতে। ইতিহাসে ঘটে যাওয়া বা হয়ে ওঠা এমনই সব রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্প যা আজও মানুষকে হার না মানার শক্তি যোগায়, সেগুলোই আমি আপনাদের সামনে নিয়ে আসি। আজকে এই ভিডিওতে আমরা এমনই এক ঋষিকল্প মানুষের জীবনী শুনব, যা কোনো রূপকথা নয়, বরং রক্ত মাংসের এক সংগ্রামের আখ্যান, যা প্রমাণ করে শুধুই ইচ্ছা শক্তি থাকলে শূন্য থেকেও সাম্রাজ্য গড়া যায়। আমাদের দেশের ইতিহাসে কেবল রাজা মহারাজা বা বিপ্লবীরা নন, এমনও কিছু মানুষ ছিলেন যারা বিজ্ঞান আর শিল্পের মাধ্যমে ব্রিটিশদের দম্ভ চূর্ণ করেছিলেন। আজ আমরা এমনই এক মহান ব্যক্তিত্বের কথা বলবো, যার নাম শুনলে আধুনিক যুগের বড় বড় শিল্পপতিরাও স্যালুট করেন। তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পকেটে ছিল মাত্র 700 টাকা, আর মাথায় ছিল এক অদম্য জেদ। সাহেবদের তৈরি করা ওষুধের একচেটিয়া বাজার ধ্বংস করে দেবেন এই বাঙালি বিজ্ঞানী। তিনি কেবল ভারতের রসায়ন শাস্ত্রের জনক নন, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালস এর মতো এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার এই সম্পূর্ণ বাস্তব এবং রক্তমাংসের লড়াইয়ের কাহিনী প্রতিটি ভারতীয়র কাছে এক চরম গর্বের বিষয়। প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম হয়েছিল 1861 সালে অবিভক্ত বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু তার শরীর ছিল চিরকালই রুগ্ন। এক সময় আমাশয়ের কারণে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার জ্ঞান তৃষ্ণা ছিল আগ্নেয়গিরির মতো। বাড়িতে বসেই তিনি ইংরেজি, গ্রিক আর ল্যাটিন ভাষা শিখে ফেলেছিলেন। পরে গিলক্রিস্ট বৃত্তি পেয়ে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং সেখান থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। সেই সময়ে বিলেত ফেরত একজন বিজ্ঞানীর কাছে অনেক বড় বড় সরকারি চাকরির প্রস্তাব ছিল, কিন্তু প্রফুল্লচন্দ্র চেয়েছিলেন নিজের দেশের জন্য কিছু করতে। তিনি যখন কলকাতায় ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দিলেন, তখন তিনি দেখলেন এক অদ্ভুত বৈষম্য। একই যোগ্যতা থাকা সত্ত্বেও ব্রিটিশ অধ্যাপকরা অনেক বেশি বেতন পাচ্ছেন, আর ভারতীয়দের তুচ্ছ নজরে দেখা হচ্ছে। এই অপমান প্রফুল্লচন্দ্র সহ্য করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, যতদিন ভারতীয়রা কেবল ব্রিটিশদের অধীনে চাকরি খুঁজবে, ততদিন দেশের উন্নতি সম্ভব নয়। তিনি চাইলেন বাঙালিদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে। তিনি বলতেন, বাঙালিরা কেন কেবল কেরানিগিরি করতে চায়, কেন তারা ব্যবসা করতে চায় না? এই জেদ থেকেই জন্ম নিল ভারতের প্রথম দেশীয় রাসায়নিক সংস্থা। 1892 সালের কথা। কলকাতার আপার সার্কুলার রোডের একটি ছোট্ট ঘরে মাত্র 700 টাকা পুঁজি নিয়ে তিনি শুরু করলেন এক নতুন সংগ্রাম। নিজের হাতে তিনি অ্যাসিড তৈরি করতেন, বিভিন্ন খনিজ থেকে ওষুধ বের করতেন, দিনের বেলা কলেজে পড়াতেন আর রাতে ল্যাবরেটরিতে গবেষণা করতেন। তার হাতে তৈরি ওষুধের গুণগত মান ব্রিটিশ কোম্পানির চেয়েও ভালো ছিল, কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ব্রিটিশ কোম্পানিগুলো বাজারে প্রচার করতে লাগলো যে ভারতীয়দের তৈরি ওষুধ বিশেষ সমান,
ডাক্তাররা সেই ওষুধ প্রেসক্রাইব করতে ভয় পেতেন, কিন্তু প্রফুল্লচন্দ্র দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি নিজেই নিজের কাঁধে ওষুধের বোতল নিয়ে বাজারের দোকানে দোকানে ঘুরতেন। বড় বড় ব্যবসায়ীদের বোঝাতেন যে আমাদের নিজেদের জিনিস ব্যবহার করা উচিত। তিনি নিজে ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেক সময় জখম হয়েছেন। গায়ের জামা অ্যাসিডে পুড়ে যেত, কিন্তু তার লক্ষ্য ছিল অটল। ধীরে ধীরে তাঁর তৈরি ওষুধের ওপর মানুষের বিশ্বাস বাড়তে শুরু করলো। 1901 সালে তার এই ছোট্ট উদ্যোগ বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে এক বিশাল সংস্থার রূপ নিল। এটি ছিল ব্রিটিশদের জন্য এক মস্ত বড় চ্যালেঞ্জ। যে ওষুধ আগে বিদেশ থেকে চড়া দামে আসতো, তা এখন দেশের মানুষ সস্তায় পেতে শুরু করলো। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এক বিরল প্রকৃতির মানুষ। তিনি যখন বিশ্বজুড়ে একজন সফল বিজ্ঞানী ও শিল্পপতি হিসেবে পরিচিত হলেন, তখনও তাঁর জীবনযাত্রা ছিল অতি সাধারণ। তিনি নিজের উপার্জনের সিংহভাগ টাকা ছাত্রদের পড়াশোনা আর সমাজসেবার জন্য দান করে দিতেন। কথিত আছে, তিনি তাঁর সারা জীবনের উপার্জনের মাত্র কয়েক শতাংশ নিজের জন্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি বিয়ে করিনি, আমার কোনো সন্তান নেই, আমার ছাত্ররাই আমার সন্তান। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা আর জ্ঞানচন্দ্র ঘোষের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা ছিলেন তাঁরই প্রিয় ছাত্র। তিনি তাঁদের শিখিয়েছিলেন বিজ্ঞানের আসল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। 1922 সালে যখন উত্তরবঙ্গে এক ভয়াবহ বন্যা দেখা দিল, তখন 61 বছরের এই বৃদ্ধ বিজ্ঞানী নিজের সব কাজ ফেলে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়েছিলেন দুর্গতের জন্য। ব্রিটিশ সরকারও তার এই অসামান্য মানসিকতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সারা জীবন নিজেকে একজন সাধারণ শিক্ষক হিসাবেই পরিচয় দিতে ভালোবাসতেন। তার আলমারিতে ছিল মাত্র গুটি কয়েক ধুতি আর পাঞ্জাবি। বিদেশের বড় বড় সেমিনারগুলোতেও তিনি খদ্দরের ধুতি পরে যেতেন। তার সেই সাদা ধুতি আর কাঁচা পাকা চুল ছিল ভারতীয় সরলতা আর অভিজাত্যের এক পরম নিদর্শন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমাণ করে দিয়েছিলেন যে পরিবর্তনের জন্য বড় ফান্ডের চেয়ে বড় হৃদয়ের প্রয়োজন হয়। তিনি একাই একটি শিল্প বিপ্লবের সূচনা করেছিলেন, যা আজও ভারতের ওষুধ শিল্পকে দিশা দেখায়। 1944 সালে এই মহান ঋষির জীবনাবসান ঘটে, কিন্তু তাঁর রেখে যাওয়া বেঙ্গল কেমিক্যালস আজও প্রতিটি বাঙালির গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শূন্য থেকে শুরু করে মহাকাশ ছোঁয়া যায়। তার এই বাস্তব লড়াইয়ের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কোনো অংশে সাহেবদের চেয়ে কম নই। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা কেবল চাকরির পেছনে ছুটি, তখন প্রফুল্লচন্দ্র রায়ের এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। তিনি আজ কেবল একজন বিজ্ঞানী নন, তিনি ভারতীয় আত্মনির্ভরতার এক অগ্রপ্রতীক। এই বীরত্বের কাহিনীটি শেয়ার হলে তখন প্রতিটি মানুষ নতুন করে দেশপ্রেমে আর স্বাবলম্বী হওয়ার প্রেরণা পাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় অমর রহে। তাঁর সেই দেশি শিল্পের স্বপ্ন আজও আমাদের প্রতিটি ভারতবাসীর রক্তে মিশে থাকা উচিত। মানবতার আর বিজ্ঞানের এই জয়গান এভাবেই প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এমনই অনুপ্রেরণামূলক অ্যান্ড রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার পরে দেখা হবে এমনই এক রোমাঞ্চকর গল্প।